ওয়েলকাম টু এসবিএস ইজি ইংলিশ। সকল ছাত্রছাত্রীকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা আগামী বছরের পরীক্ষার জন্য। যারা দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করছো তাদের জন্য, আগামী বছর যারা উচ্চ মাধ্যমিক দেবে, এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদের জন্য। এখানে দেখো, ইংরাজি প্রস্তুতি হিসাবে আমরা প্রত্যেকটা চ্যাপ্টার থেকে দেখে নেব সেই চ্যাপ্টারের সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তরগুলো, কিভাবে তোমরা উত্তরগুলো লিখবে এবং কোন কোন চ্যাপ্টারে কোন কোন প্রশ্ন বেশি গুরুত্বপূর্ণ সেগুলো আমরা এখানে দেখতে পাবো। তো এখানে দেখো, প্রচুর প্রশ্ন তো থাকে বইয়ে, কিন্তু সেগুলো সব তো পড়লে হবে না, এতগুলো প্রশ্ন মনে রাখতে পারবে না। তো এখানে সবথেকে গুরুত্বপূর্ণ আমি শর্ট কোশ্চেনের মধ্যে 8টা নিয়ে এসেছি, দেখে নিই আমরা প্রশ্নগুলো। হোয়াট ইজ মিন্ট বাই লেপ্রস হাইড? অন কিলিং এ ট্রি এর প্রথম প্রশ্ন, হোয়াট ইজ মিন্ট বাই লেপ্রাস হাইড? লেপ্রাস হাইড বলতে কি বোঝানো হয়েছে? তো দেখে নিই উত্তর কীভাবে লিখব। আমি প্রশ্ন এবং উত্তর পরপর বলছি। দেখো, leprous hide means the bark of a tree which is probably rough and has marks like a leopard. Leprous মানে লিওপার্ড, যেটাকে আমরা বলি চিতাবাঘ, সেই লিওপার্ডের গায়ের যে ছোপ ছোপ দাগ সেটার সঙ্গে তুলনা করা হয়েছে একটা গাছের বাকলের। Leprous hide means the bark of a tree which is probably rough and has marks like a leopard. এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু তোমরা খাতায় নোট করে নেবে ভিডিওটি পজ করে। আর যারা প্রথমবার এই চ্যানেল দেখছো তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং নোটিফিকেশন বেলটি প্রেস করে দাও, যাতে পরবর্তী এই সিরিজের প্রশ্ন উত্তরগুলো তুমি পেয়ে যাও। দ্বিতীয় প্রশ্ন দেখব, হোয়াট ডাজ দ্য ফ্রেজ আর্থ কেভ রেফার টু? আর্থ কেভ বলতে কি বোঝানো হয়েছে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলো ছাড়া কিন্তু এই চ্যাপ্টারটা সম্পূর্ণ হবে না। দেখে নিই আর্থ কেভ। দেখো অ্যান্সার্স, দ্য ফ্রেজ আর্থ কেভ, 2 নম্বরেরটা দেখো, দ্য ফ্রেজ আর্থ কেভ রেফার্স টু দ্য হলো দ্যাট ইজ ফর্মড ওয়েন রুটস আর পুলড আউট অফ দ্য আর্থ। অর্থাৎ এখানে যে ফ্রেজটা, ফ্রেজ মানে শব্দের সমষ্টি, আর্থ কেভ রেফার্স টু দ্য হলো, এটা একটা ফাঁকা জায়গাকে উল্লেখ করছে, দ্যাট ইজ ফর্ম, যেটা তৈরি হয় ওয়েন রুটস আর পুলড আউট অফ দ্য আর্থ, যখন মাটি থেকে শিকড়গুলো উপড়ে ফেলা হয় কোনো গাছের, সেইখানে যে ফাঁকা স্থানটা তৈরি হয় সেটাকে বলা হচ্ছে আর্থস কেভ। তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখে নিই 3 নম্বর প্রশ্নটা কি আছে। 3 নম্বর প্রশ্ন আছে, হোয়াট scorches and chokes? What scorches and chokes the tree after it is pulled out? What scorch and choke the tree after it is pulled out? এখানে দেখো, যদি থার্ড পার্সন সিঙ্গুলার, যেহেতু scorches and chokes আমি করে দিই। হোয়াট স্কর্চেস অ্যান্ড চোকস দ্য ট্রি আফটার ইট ইজ পুলড আউট? যখন একটা গাছকে উপড়ে ফেলা হয় তাকে কি, তার শ্বাসরুদ্ধ করে দেয় কে এবং তাকে উত্তপ্ত করে কে? স্কর্চেস মানে এখানে তীব্র উত্তপ্ত করে দেওয়া। দেখে নিয়ে তার অ্যান্সার। দেখো 3-এরটা, দ্য সান স্কর্চেস, যখন এখানে দুটো প্রশ্ন আছে, দুটো উত্তর কিন্তু আলাদা করে লিখতে হবে। দ্য সান স্কর্চেস দ্য ট্রি, এটা প্রথম অ্যান্সার, অ্যান্ড দ্য এয়ার চোকস দ্য ট্রি আফটার ইট ইজ পুলড আউট অফ দ্য আর্থ, বাতাস এর শ্বাসরুদ্ধ করে ফেলে এবং সূর্য একে উত্তপ্ত করে তোলে এবং একে পুরো মৃত্যুর দিকে ঠেলে দেয়। ঠিক আছে, তো দেখে নেব পরবর্তী কোশ্চেন নাম্বার 4। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। হোয়াট ইজ টু বি ডান টু ডিস্ট্রয় এ ট্রি কমপ্লিটলি? বলছে একটা গাছকে সম্পূর্ণরূপে মেরে ফেলতে হলে, যদি একটা গাছকে সম্পূর্ণ মেরে ফেলতে হয় তাহলে কি করতে হবে? হোয়াট ইজ টু বি ডান? দেখে নেব অ্যান্সার, দ্য রুটস অফ এ ট্রি হ্যাভ টু বি পুলড আউট অফ দ্য আর্থ টু ডিস্ট্রয় এ ট্রি কমপ্লিটলি। বলছে একটা গাছকে সম্পূর্ণ মেরে ফেলতে হলে তার শিকড়গুলোকে মাটি থেকে উপড়ে ফেলতে হবে সম্পূর্ণরূপে, তবেই কিন্তু একটা গাছকে হত্যা করা যাবে। অর্থাৎ এই নৃশংসতা, গাছকে হত্যা করা যে কতটা ভয়ঙ্কর এবং সেই কাজটা যে কতটা রূঢ়, সেটা বোঝানোর জন্য কিন্তু এইভাবে ব্যাখ্যা করেছেন কবি। দেখে নিই পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 5। দেখো, হোয়াট এক্সপ্রেশন সাজেস্ট দ্যাট দ্য ট্রি ইজ পার্সোনিফাইড অন কিলিং এ ট্রি? এখানে পার্সোনিফাই করা হয়েছে এই কবিতাতে কোন কোন এক্সপ্রেশন দেখে সেটা বোঝা যাচ্ছে।
তাহলে এখানে পার্সোনিফিকেশনটা কি? পার্সোনিফিকেশন হলো ব্যক্তিত্ব আরোপ করা, অর্থাৎ কোন ওয়ার্ডসগুলো দেখে তুমি বুঝতে পারছো যে গাছকে ব্যক্তিত্ব আরোপ করা হয়েছে। তো এই প্রশ্নটার উত্তর দেখো কিভাবে লিখবে। দ্য এক্সপ্রেশন লাইক ব্লিডিং বার্ক, দেখো ব্লিডিং বার্ক মানে রক্ত পড়ছে এরকম একটা বাকল। এই ব্লিডিং কথাটা অ্যাকচুয়ালি মানুষের ক্ষেত্রে প্রযোজ্য হয়, কিন্তু এখানে গাছের ক্ষেত্রে প্রযোজ্য হয়েছে। হিল, হিল মানে সেরে ওঠা, যেটা মানুষ ওষুধ খেলে যখন সুস্থ হয় সেটাকে হিলিং বলে। সেন্সিটিভ, সেন্সিটিভ একটা স্পর্শকাতর, এই শব্দটা কিন্তু মানুষের সেন্সুয়াল অর্গানের সাথে যুক্ত। সেন্সিটিভ স্কিন হতে পারে, সেন্সিটিভ হৃদয় হতে পারে, সেই সেন্সিটিভ কথাটা গাছের ক্ষেত্রে প্রযোজ্য হয়েছে। এই কথাগুলো সাজেস্ট করছে যে গাছকে ব্যক্তিত্ব আরোপ করা হয়েছে। These words suggest that the tree has been personified in on killing a tree. তাহলে এই ওয়ার্ডসগুলো কিন্তু তোমাকে অবশ্যই লিখতে হবে, ব্লিডিং বার্ক, হিল অ্যান্ড সেন্সিটিভ, এই ওয়ার্ডসগুলো খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অবশ্যই লিখে নাও। নাম্বার 6 চলে যাব আমরা। নাম্বার 6-এ আছে হাউ ডাজ এ ট্রি গ্রো আপ, কীভাবে গাছেরা বেড়ে ওঠে। প্রেজেন্ট টেন্সে কোয়েশ্চেনটা রয়েছে, দেখো তুমি অ্যান্সারও কিন্তু প্রেজেন্টেই লিখবে। কিভাবে গাছেরা বেড়ে ওঠে, কি লিখবো আমরা? দেখো, দ্য ট্রি গ্রোজ আপ স্লোলি বাই ড্রয়িং ইটস এসেনশিয়াল, এখানে একটা ইটস হবে, ড্রয়িং ইটস এসেনশিয়াল নিডস ফ্রম দ্য আর্থস ক্রাস্ট। গাছেরা ধীরে ধীরে বেড়ে ওঠে এর প্রয়োজনীয় রসদ মাটি থেকে টেনে টেনে সংগ্রহ করে। এখান থেকে আর্থ ক্রাস্ট মানে মাটিকে বুঝিয়েছে, সেই মাটি থেকে তার বেঁচে থাকার জন্য অত্যন্ত প্রয়োজনীয় যেগুলো প্রয়োজন সেগুলোকে তারা সংগ্রহ করে, এসেনশিয়াল নিডস। ইট অলসো টেক সানলাইট, এবং তার সাথে এটা কি নেয়? সূর্যের আলোকে নেয়, এয়ার নেয়, বাতাসকে নেয়, ওয়াটার নেয়, জল নেয়, ফ্রম দ্য অ্যাটমসফিয়ার, প্রকৃতি থেকে। তাহলে এই কথাটা কিন্তু এর সঙ্গে জুড়ে দিতে হবে যে এটা প্রকৃতি থেকে সানলাইট, এয়ার অ্যান্ড ওয়াটারও নেয়। ঠিক আছে, তো এইভাবে আমরা লিখব কিভাবে বেড়ে ওঠে। নাম্বার 7 দেখো, অ্যান্ড দেন ইট ইজ ডান, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এবং এটা প্রত্যেকবারই পরীক্ষাতে দেখবে একটা লাইনের মধ্যে থাকে যে অ্যান্ড দেন ইট ইজ ডান। তো এটা শর্ট কোয়েশ্চেনের সাজেশন, বুঝতেই পারছো কতটা চিন্তা করে করতে হয়েছে। আশা করি তোমরা এটাকে গুরুত্ব দিয়েই পড়বে যেভাবে আমি গুরুত্ব দিয়ে বানিয়েছি। হুইচ অ্যাক্ট ইজ রেফার টু হেয়ার অ্যান্ড দেন ইট ইজ ডান, এখানে তারপর এই কাজটি সমাপ্ত হয়, কোন কাজটাকে বুঝিয়েছে? তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যারা কবিতাটি বুঝেছো। আমি কিন্তু ইতিমধ্যে আমার প্লেলিস্ট থেকে তোমরা দেখতে পাবে, সেখানে কিন্তু সমস্ত ক্লাসের টেক্সট 5 থেকে 12 পর্যন্ত আমি দিয়েছি, অ্যানালাইসিস করেছি, এবং তার সঙ্গে গ্রামার এবং রাইটিংও আমি দিয়েছি। তোমরা সেখান থেকে তোমাদের প্রয়োজনীয় ভিডিও অবশ্যই দেখে নিও। প্লেলিস্টটা ভিজিট করার জন্য অনুরোধ থাকলো। তো হুইচ অ্যাক্ট ইজ রেফার টু হিয়ার, দেখে নিই আমরা 7-এর উত্তর। দ্য অ্যাক্ট কিলিং এ ট্রি ইজ রেফার টু হিয়ার। কিলিং এ ট্রি, এক কথায় দেখো উত্তর দেওয়া হয়ে গেছে যে গাছকে মেরে ফেলা, এই কাজটাকে কিন্তু ইন্ডিকেট করা হয়েছে। দেন আমরা চলে যাব 8 নম্বর কোয়েশ্চেন, হোয়াট উড নট কিল দ্য ট্রি অ্যালোন, কি গাছকে শুধুমাত্র কি দিয়ে মারা যায় না? হোয়াট উড নট কিল দ্য ট্রি অ্যালোন, দেখে নিই অ্যান্সার। নাম্বার 8, হ্যাকিং অ্যান্ড চপিং অ্যালোন কুড নট কিল দ্য ট্রি। দেখো শুধুমাত্র হ্যাকিং অ্যান্ড চপিং, হ্যাকিং মানে কোপ দিয়ে কাটা, চপিংও তাই কাটা, এইটা কিন্তু গাছকে শুধুমাত্র মারা সম্ভব নয়। তুমি যদি গাছকে কেটেও ফেলো তার কিন্তু নতুন শাখা আবার বেরোবে, বা যদি গোড়াটাও রয়ে যায় সেখান থেকে নতুন শাখা বেরোবে এবং সেটা আবার একটা বৃক্ষে পরিণত হবে। তো এইটুকুই যথেষ্ট নয় গাছকে মারতে। তো এবার চলে যাব নেক্সট পার্টে, ডেসক্রিপটিভ টাইপ। ডেসক্রিপটিভ কোয়েশ্চেন দেখো আমি মাত্র 2টো কোয়েশ্চেন রেখেছি, এটা খুব চ্যালেঞ্জিং আমি জানি, কিন্তু তবুও 2টো কোয়েশ্চেন রেখেছি তোমাদের চাপটা যতটা কমানো যায়। তার পাশাপাশি তোমরা নিশ্চয়ই পড়তে পারো তোমাদের সাজেশন মতো, তবে আমার সাজেশন এই 2টো কোয়েশ্চেন মোস্ট ইম্পর্ট্যান্ট এই চ্যাপ্টারে। দেখো, হাউ ইজ দ্য লাইফ ফোর্স অফ দ্য ট্রি ডেসক্রাইবড ইন দ্য পোয়েম অন কিলিং এ ট্রি, বলছে কিভাবে লাইফ ফোর্স অর্থাৎ জীবনী শক্তিকে বর্ণনা করা হয়েছে অন কিলিং এ ট্রিতে। গাছের জীবনী শক্তি, মোটামুটি বলতে পারো এই কোয়েশ্চেনটা পুরো কবিতাটাকে নিয়েই অ্যান্সারটা জুড়ে রয়েছে। তো এটা লিখতে গেলে আমরা কিভাবে লিখব দেখে নিই আমরা একবার। তোমরা অ্যান্সার্স কিন্তু বিভিন্ন বইতেই পেয়ে যাবে, তবুও আমি এখানে লিখেছি। দেখো,
Give Patel has shown how a tree is tortured for complete destruction. গিভ প্যাটেল এই কবিতায় দেখিয়েছেন কিভাবে গাছকে টর্চার করা হয়, অত্যাচার করা হয় সম্পূর্ণ মারতে হলে। কিলিং এ ট্রি ইজ এ ডিফিকাল্ট টাস্ক। গাছকে মারা একটা কঠিন কাজ। ইট টেক্স মাচ টাইম অ্যান্ড এফোর্ট। এটা করতে অনেক কঠিন সময়, অনেক সময় লাগে এবং অনেক কষ্ট করতে হয়। Neither a simple jab of knife nor hacking and chopping can kill a tree. শুধুমাত্র একটা চাকু দিয়ে কোপ দিলে বা একটা ছুরি দিয়ে আঘাত করলে গাছকে কিন্তু মেরে ফেলা যায় না। It is not so easy task because the tree has grown slowly, consuming the earth and absorbing sunlight, air and water. কারণ গাছটা বেড়ে উঠেছে কিন্তু ধীরে ধীরে, সুতরাং মারতেও তাকে ধীরে ধীরে হবে। তুমি কিন্তু হট করে কে মারতে পারবে না। It is firmly fixed with its roots anchored in the earth. এবং এটা কিন্তু শিকড়ের সাথে দৃঢ়ভাবে আটকে থাকে, যেটা মাটিকে ধরে রাখে শক্ত করে। After hacking and chopping, new twigs sprout and grow to firmer size. কুপিয়ে কাটার পর আবার নতুন গাছের শাখা কিন্তু বেরিয়ে আসে যেটুকু অংশ পড়ে থাকে তার থেকে, এবং সেটা আবার বড় হয় এবং ফর্মার সাইজে পরিণত হয়, অর্থাৎ পূর্বে যেরকম বড় ছিল সেই আকৃতিতে পরিণত হয়। সো ইন অর্ডার টু কিল এ ট্রি ইট হ্যাজ টু বি আপরুটেড। তাই গাছকে মারতে হলে এটাকে উপড়ে ফেলতে হবে। ইট হ্যাজ টু বি রোপড, এটাকে বেঁধে ফেলতে হবে। টাইড, শক্ত করে দড়ি দিয়ে বাঁধতে হবে। অ্যান্ড স্ন্যাপড আউট, এবং এটাকে উপড়ে ফেলতে হবে মাটি থেকে। ইট হ্যাজ টু বি পুলড আউট এন্টায়ারলি ফ্রম দ্য আর্থ কেভ, এটাকে মাটির সেই গুহা থেকে এর শিকড়টাকে টেনে বের করতে হবে। আফটার আপরুটিং, এবং আপরুট করার পর, উপড়ে ফেলার পর তাতেও কিন্তু হবে না। দ্য রুট হ্যাজ টু বি এক্সপোজড টু সানলাইট অ্যান্ড এয়ার সো দ্যাট ইট ইজ স্কর্চেস, চোকস, ব্রাউন্স, হার্ডেন্স, টুইস্টস অ্যান্ড ফাইনালি উইদার্স। এবং এটাকে উপড়ে ফেলার পর সূর্যের আলোয় ফেলে রাখতে হবে, যেখানে তপ্ত হবে এটি, এর শ্বাসরুদ্ধ হবে, ধীরে ধীরে ব্রাউন কালার হয়ে যাবে শরীরটা গাছের, ধীরে ধীরে শক্ত হয়ে যাবে তার কাঠ, মুচড়ে যাবে যার দেহটি, এবং অবশেষে জীর্ণ হয়ে মৃত্যুবরণ করবে গাছটি। Thus man has to take up more and more violent step. এইভাবে মানুষকে আরও খুব 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 খারাপ আচরণ করতে হবে গাছের সাথে, ভয়ানকভাবে তাকে মারতে হবে। টু কমপ্লিট দ্য প্রসেস অফ কিলিং এ ট্রি, গাছকে সম্পূর্ণরূপে মারতে হলে। তাহলে এটা কতটা নৃশংসভাবে বর্ণনা করা হয়েছে দেখো, এবং এটা কিন্তু আমরা একবারও ভাবি না গাছকে যখন মারি। তো এটা এই ছিল প্রথম প্রশ্নের উত্তর। দেখে নিই আমরা দ্বিতীয় প্রশ্নটা। দ্বিতীয় প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, যেটা বলছিলাম দেখো, বাট দিজ অ্যালোন ওন্ট ডু ইট, এইটা লাইনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দিজ অ্যালোন ওন্ট ডু ইট, এইটাই শুধুমাত্র একে করতে পারবে না, অর্থাৎ এটা ঘটাতে পারবে না। হোয়াট ডাজ দিস রেফার টু? ওয়াই ডোন্ট বি অ্যাবল টু ডু ইট? ওয়াই ডোন্ট ইট বি অ্যাবল টু ডু ইট? অ্যান্ড হোয়াট টু বি ডান টু ডু ইট? এটা কেন করতে পারবে না, আর এটা করতে গেলে কি করতে হবে? দেখে নিই আমরা অ্যান্সারটি। দেখো, এটাকে পার্টে অ্যান্সার করতে হবে, তিনটে পার্টে। দ্য ওয়ার্ড দিজ রেফার টু দ্য অ্যাক্ট অফ হ্যাকিং অ্যান্ড চপিং দ্য ট্রি, প্রথম পার্ট। দ্বিতীয় পার্টে দেখো, পিপল হ্যাক অ্যান্ড চপ টু কিল এ ট্রি, বাট হ্যাকিং অ্যান্ড চপিং ক্যান নট ডিস্ট্রয় ইট কমপ্লিটলি। মানুষ কিন্তু একে কাটার চেষ্টা করে, একে ছুরি দিয়ে আঘাত করে বা কুড়ুল দিয়ে কাটে, কিন্তু তাতেই এটাকে সম্পূর্ণরূপে মারা যায় না। দ্য ট্রি হ্যাজ ডিপ রুটস দ্যাট ড্র স্যাপ ফ্রম আর্থ, এবং এর কারণ এর শিকড় কিন্তু মাটির অনেক গভীর থেকে, মাটি থেকে রস সংগ্রহ করে। ইট গিভস রাইজ টু টিনি টুইগস, এবং ধীরে ধীরে ছোট্ট গাছটি বেড়ে ওঠে। অ্যান্ড মিনিয়েচার বাগস এগেইন, আবার ছোট ছোট শাখা বের হয় গাছের গোড়া থেকে। গ্রিন টুইগস ইমার্জেস ফ্রম দ্য ব্লিডিং বার্ক, এবং সেই রক্ত বেরিয়ে গেছে সেই বাকল থেকে, অর্থাৎ যেখান থেকে গাছের শরীরের রক্তটা বেরিয়েছে সেই বাকল থেকে কিন্তু আবার নতুন টুইগস বেরিয়ে আসে। টুইগ মানে একদম যে ছোট ছোট যে শাখা, তার অগ্রভাগকে টুইগ বলে, সেই টুইগগুলো বেরিয়ে আসে। দ্য মিনিয়েচার বাগস, এবং ছোট্ট শাখা বেরিয়ে আসে। গ্রো ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড, যেগুলো মাটির খুব কাছ থেকে আবার বেরিয়ে আসে।
অ্যান্ড গ্রো ব্যাক টু ইটস নর্মাল সাইজ, এবং আবার বড় একটা বৃক্ষে পরিণত হয়। অর্থাৎ তুমি যদি গোড়া থেকেও কেটে ফেলো গাছটা, তারপরেও কিন্তু গাছের শাখা বেরোনোর চেষ্টা করে। অ্যান্ড ফাইনালি, টু kill a tree it has to be uprooted, scorched and choked in the sun. যদি এটাকে পুরোপুরি মারতে হয়, একে উপড়ে ফেলতে হবে, একে সূর্যের আলোতে ফেলে রাখতে হবে এবং একে শ্বাসরুদ্ধ করতে হবে, তবেই কিন্তু তুমি সম্পূর্ণরূপে এটাকে মারতে পারবে। তো এটা একটা নৃশংস পদ্ধতিতে তাকে মারা যায়। এবার দেখো, তো আমি এখানে কিছু গ্রামারও সাজেস্ট করেছি তোমাদের যাতে প্র্যাকটিসটা ঠিকঠাক হয়। তো অবশ্যই ফলো করতে থাকো। যারা প্রথমবার চ্যানেলটি দেখছো, আবারও অনুরোধ করব যে সাবস্ক্রাইব এবং বেল বাটনটা প্রেস করে রাখো। এরকম আরও ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আমি আরও আসবো, এবং প্লে লিস্টে অবশ্যই একবার ভিজিট করবে। সকলকে বারবার বলবো, কারণ সেখানে তুমি তোমার পছন্দের ভিডিওগুলো পেয়ে যাবে। দেখে নাও। ফার্স্ট কোয়েশ্চেন, ন্যারেশন চেঞ্জ। ইটস আ মোর সান সি সেইড। সে বলল আরেকটু খাও। দেখো ন্যারেশন চেঞ্জ। দেখো ফার্স্টেরটা, অ্যাড্রেসিং অ্যাজ সান সি সেইড টু ইট সাম মোর। এখানে কিন্তু এই স্টাইলটা তোমরা খুব একটা প্র্যাকটিস করোনি, তার জন্য এটা আমি দিয়েছি। অ্যাড্রেসিং অ্যাজ সান সি সেইড টু ইট সাম মোর। অ্যান্ড নেক্সট কোয়েশ্চেন, আমরা পরপর প্রশ্নগুলো পড়ে নিই। শি ওয়াজ ইম্পেশেন্ট, শি কার্সড হিম। সে ধৈর্যহারা হয়ে গেল, সে তাকে অভিশাপ দিল। সরল বাক্য করতে হবে। দ্য ওয়ার্ল্ড বিং শাট ডাউন এগেইন আই রিটার্ন টু মাই বার্থ। পৃথিবীটা যখন নিস্তব্ধ হয়ে গেল, আমার থেকে আলাদা হয়ে গেল, আমি আমার বার্থে ফিরে গেলাম। এটা স্প্লিট আপ করতে হবে। নেক্সট দেখো, এরর, কারেকশন অফ এরর। ড্যাড ওন্ট লেট হার টু ড্রাইভ হিজ কার। এরর কারেকশন করতে হবে, দেন করতে হবে ডিগ্রি চেঞ্জ। টু ডু মি গুড ওয়াজ ইয়োর মোস্ট ইম্পর্টেন্ট বিজনেস। দেখে নাও অ্যান্সার্সগুলো। দেখো প্রথমটা করেছি, দ্বিতীয়টা দেখো, বিং ইম্পেশেন্ট শি কার্সড হিম। বিং ইম্পেশেন্ট, ধৈর্য হারা হয়ে সে তাকে অভিশাপ দিল। নাম্বার 3, দ্য ওয়ার্ল্ড ওয়াজ শাট আউট এগেইন। প্রথম সেন্টেন্স, পৃথিবীটা আবার পৃথক হয়ে গেল। আর রিটার্ন টু মাই বার্থ, দ্বিতীয় সেন্টেন্স। অ্যান্ড দেখো তারপরে চতুর্থতে একটা কারেকশন ছিল, ডোন্ট লেট হার ড্রাইভ হিজ কার। এখানে লেট প্লাস অবজেক্ট প্লাস ইনফিনিটিভ হবে, কিন্তু উইদাউট টু। ওখানে কিন্তু টু রয়েছে, ওই টুটা হবে না। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান আজকের, সেটা হলো, দেখো ডিগ্রি চেঞ্জ ছিল, এখানে কিন্তু আমি দুটোতেই ট্রান্সফার করেছি, কম্পারেটিভ অ্যান্ড ওকে। দেখো ফার্স্টেরটা দেখো কম্পারেটিভ রয়েছে, টু ডু মি গুড ওয়াজ মোর ইম্পর্টেন্ট দ্যান এনি আদার বিজনেস অফ ইয়োর্স। এটা করতে পারো, অথবা আরেকটা কম্পারেটিভ আমি করেছি, দেখো, নো আদার বিজনেস অফ ইয়োর্স ওয়াজ মোর ইম্পর্টেন্ট দ্যান ডুইং টু মি গুড। এটা দুটোই কিন্তু কম্পারেটিভের দুটো ভ্যারিয়েশন আমি এনেছি। দুটোই তোমরা লিখে নাও, যেটা তোমার পছন্দ সেটাই তুমি করতে পারো, দুটোই কারেক্ট হবে। তো এটা ছিল লেসন নাম্বার 2 অন কিলিং এ ট্রি থেকে সম্পূর্ণ ভিডিও। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর বন্ধুদেরকে বলো চ্যানেলটা ফলো করতে, যাতে তারাও উপকৃত হয়। তো সকলে সুস্থ থাকো, বাড়িতে থাকো। আর পরের ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে তোমাদের সাথে। আজকের মতো এটুকুই, গুড বাই।